আপনারা যারা কৃষিকাজ করেন কিংবা কৃষির নানা পেশায় সম্পৃক্ত অথবা কৃষি বিষয়ক কিছু নতুন তথ্য জানতে চান, শুরু করছি তাদের জন্য কৃষি উন্নয়ন ভিত্তিক অনুষ্ঠান মাটি ও মানুষ। সেই দর্শক, আমাদের আজকের অনুষ্ঠানে যথারীতি প্রচারিত হবে মাঠভিত্তিক প্রধান প্রতিবেদন, সমকালীন প্রতিবেদন, কৃষি তথ্য যেরকম পর্ব এবং সফল ঘটনা। শুরুতেই প্রধান প্রতিবেদন। মাশরুম হলো এক ধরনের ছত্রাক। এদের অধিকাংশ ব্যাসিডিওমাইকোটা এবং অ্যাজমাইকোটা অন্তর্ভুক্ত। বিশ্বে অনেক দেশেই মাশরুম খাদ্য হিসেবে সমাদৃত। সাম্প্রতিক বছরগুলোতে আমাদের দেশে আধুনিক খাবার হিসেবে মাশরুম যুক্ত হয়েছে এবং দেশে মাশরুম চাষ ব্যাপকভাবে সম্প্রসারিত হয়েছে। সরকারি বেসরকারিভাবে দেশে মাশরুম চাষ সম্প্রসারণে নানা রকম কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। সরকারি উদ্যোগে ইতোমধ্যেই সাভারে প্রতিষ্ঠিত হয়েছে জাতীয় মাশরুম উন্নয়ন ও সম্প্রসারণ কেন্দ্র, যেখানে দেশে মাশরুম উন্নয়নে নানা রকম কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে। জাতীয় মাশরুম উন্নয়ন ও সম্প্রসারণ কেন্দ্রের উল্লেখযোগ্য কর্মসূচি জার্মপ্লাজম সংগ্রহ ও সংরক্ষণ করা। এই কর্মসূচিতে আমাদের দেশের প্রচলিত মাশরুম এবং অপ্রচলিত মাশরুমের জাত নিয়ে গবেষণা করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো বনজ মাশরুম আপনারা সংরক্ষণ করেছেন। সাধারণ মাশরুম একটু ব্যতিক্রম এগুলো। তো এগুলো কোন অঞ্চলের, আপনার কোন জায়গাতে সংগ্রহ করেছেন? এগুলো রাঙামাটি পাহাড়ি অঞ্চলের, যারা আমাদের আদিবাসী মানুষজন যে মাশরুমগুলো খায়, সে ওখান থেকে মাশরুমগুলো সংগ্রহ করা হয়েছে। সবগুলো কি আদিবাসীরা খায়? তাদের অভ্যাস আছে খাওয়ার? আসলে সবগুলো মাশরুম তারা ওইভাবে খায় না, তাদের কিছু মাশরুম তাদের চেনা এবং পপুলার, তারা খেয়ে অভ্যস্ত, তারা ওগুলো খায়, সেগুলো আমি রাখছি। আর যে মাশরুমগুলো তারা খায় না বা তারা এইগুলো সম্বন্ধে জানতে চায়, আমাদের ধারণা তারা নিতে চায়, বা আমারও তাদের সঙ্গে। আপনারা কোন বিষয়গুলো এখানে গবেষণা করছেন? আমরা করছি যে এই মাশরুমটার বেসিক্যালি শনাক্তকরণের বৈশিষ্ট্যটা, এই মাশরুমটা যে বাইরে আমি দেখতে পাচ্ছি সেটা একটা ক্যারেক্টার ক্লাস কিছু। কতগুলো জার্মপ্লাজম, পাহাড়ি জার্মপ্লাজম এগুলো এখানে সংগ্রহ করা আছে, মোট 70টার মতো জার্মপ্লাজম সংগ্রহ করা আছে। এবং আমরা পাহাড়ি যে যেটা ক্যামেরার সামনে বা ফটোগ্রাফি করার সময় যারা দেখি সেটা তো আছেই, প্লাস অনুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে এর ভিতরে যে অঙ্গসংস্থান সেটা আমরা এখানে দেখতেছি। দেখার পরে এটার নামকরণ নিশ্চিত করতে পারতেছি। নামকরণ নিশ্চিত হলে আমরা বুঝতে পারতেছি এই মাশরুমটার নাম জানা যাচ্ছে, তখন খাওয়া যাবে কিনা আমরা কনফার্ম হতে পারতেছি। তো পাশাপাশি তাদের নলেজটা আমরা নিচ্ছি, প্লাস আমাদের মেসেজগুলো তাদের কাছে দিচ্ছি, প্লাস পাশাপাশি আমরা আরও দিনে জানতে পারবো যে এই মাশরুমগুলো আমরা চাষ প্রক্রিয়া ডেভেলপ করার চেষ্টা করব, যেহেতু আমাদের দেশে হয়। প্রথম জার্মপ্লাজম সংগ্রহ করেছেন, শনাক্ত করবেন খাওয়ার উপযোগী কিনা, তারপর আপনার কালচারটাকে ডেভেলপ করবেন, কাল্টিভেশনে চলে যাব আমরা। হ্যাঁ, আমরা পেয়েছি। এখানে আমরা কোন মাশরুমটা সবচেয়ে বেশি আপনি গুরুত্ব দিচ্ছেন? এর গুরুত্ব দিচ্ছি প্লেটার ওয়েস্টার। আমাদের দেশে ওয়েস্টার মাশরুমটা পপুলার, পরিচিত। তো আমরা মনে করতেছি এই জাতটা আমাদের দেশে ভালো গ্রো করবে, যেহেতু প্রাকৃতিকভাবেই জন্মাচ্ছে। এটা যদি আমরা ডেভেলপমেন্ট প্র্যাকটিস করতে পারি, সেটা আমাদের দেশের চাষিদের জন্য গুরুত্বপূর্ণ হবে এবং এটা আমাদের জাত হবে, আমাদের নিজস্ব জাত হবে। একটা বিষয় কি আপনার ধারণা আছে যে পাহাড়ি অঞ্চলের যে কৃষকরা এই যে মাশরুম খাচ্ছে, কোনভাবে খাচ্ছে, প্রসেসটা কি খাওয়ার? আমাদের এরকম আপনার যা পরামর্শ দিন সেভাবে করছেন, তার নিজস্ব ধারা অনুযায়ী করছেন? তাদের নিজস্ব কিছু ধারা আছে, তাদের খাওয়ার নিজস্ব একটা প্র্যাকটিস আছে, কিন্তু এগুলো আমাদের সাথে মিলে যায়। এখন আমাদের বাঙালিরাও ওখানে তাদের মতো করেই খাচ্ছে, খুব বেশি পার্থক্য নাই। তবে রান্নাবান্না পার্থক্য থাকতে পারে, মাশরুম সবভাবেই খাওয়া যায়, তারা এটা জানে।
এবং তারা ওইভাবে খাচ্ছে। ইভেন তার মানে আপনি এই সংরক্ষণ করার পিছনে কারণটা হলো যে আপনারা এটাকে ডেভেলপ করবেন, কীভাবে এটাকে চাষ করা যায় এবং বাণিজ্যিক কীভাবে সংরক্ষণ করা যায় সেটা আমাদের দেখার ইচ্ছা আর কি। সেই সাথে বিদেশি মাশরুমের জাতের জানপ্রাদম সংরক্ষণ করা হচ্ছে এই কেন্দ্রে। এইখানে 162টি স্ট্রেইন আছে। আমরা এই স্ট্রেনগুলো দেশ বিদেশের বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করেছি। এই স্ট্রেনগুলোর অর্থাৎ মাশরুমের এই যে আপাতত স্ট্রেন যাকে বলছে, আসলে অনেকে এটাকে জাত বুঝে থাকে। এগুলো আমরা আমাদের দেশোপযোগী করে আমরা এটাকে অ্যাক্লিমেটাইজ করে নিচ্ছি, অ্যাডাপ্ট করে নিচ্ছি এবং আমাদের চাষিদের উপযোগী করে এই জার্মপ্লাজমগুলোর উৎপাদন প্রযুক্তি তৈরি করে আমরা চাষিদের কাছে নিয়ে যাচ্ছি। উল্লেখ্য, জানপ্রাদম সংগ্রহ ও গবেষণা কর্মসূচির পাশাপাশি জাতীয় মাশরুম উন্নয়ন ও সম্প্রসারণ কেন্দ্র ওয়েস্টার ও ক্যান মাশরুম সহ 7টি জাতের মাশরুমের বাণিজ্যিক চাষের কলাকৌশল উন্নয়ন করেছে, যা সারা দেশে সহজেই চাষ করা সম্ভব। বাণিজ্যিক মাশরুম চাষের অন্যতম উপাদান পাস্তুরাইজেশন বা জীবাণুমুক্তকরণ। কেন্দ্র এরই মধ্যে একটি আধুনিক জ্বালানি সাশ্রয়ী চুলা উন্নয়ন করেছে। এটা হলো একটা চুলা, আপনি দেখতেছেন বাইরে থেকে একটা একটা সিলিন্ডারের মধ্যে দেখা যাচ্ছে। আসলে এই বাইরে যেটা দেখা যাচ্ছে এটা হলো ডাবল লেয়ার একটা সিলিন্ডার, যার ভিতরে ইনসুলেটর হিসাবে ধানের তুষ দেওয়া আছে এবং তার ভেতরে আছে একটা সিলিন্ডার যেখানে পানি আছে। যে পানিটা এইখান থেকে জ্বালানোর পরে পানিটা বাষ্প হয়ে ওইখান দিয়ে আমাদের ওই পাস্তুরাইজেশন চেম্বারে যায়। ওই যে পাস্তুরাইজেশন চেম্বার গেল, এইখানে আমাদের যে সাবস্ট্রেট, সেটা কাঠের গোড়া হতে পারে, ধানের খড় হতে পারে, সেটাকে আমরা এটা মাশরুম উৎপাদন ক্ষেত্রে এই পানিগুলো কি কাজ করে কিংবা এটা কেন কাজ করে? ওই যে সাবস্ট্রেট যেটা আছে, ওই সাবস্ট্রেটটা স্টেরিলাইজেশন অর্থাৎ জীবাণুমুক্তকরণ অথবা পাস্তুরাইজেশন অর্থাৎ জীবাণুটাকে আমরা নিয়ন্ত্রণ করে আমরা তার কোনো রাসায়নিক দ্রব্য দিয়ে কি এটা করা যায় না? না, এখানে কোনো রাসায়নিক দ্রব্যের কোনো প্রয়োজন নেই। এখানে শুধুমাত্র তাপ দিয়ে, তারপর নিয়ন্ত্রিত তাপ দিয়ে আমরা জীবাণুকে নিয়ন্ত্রণ করতে পারছি। তাতে লাভটা হলো এই যে আমাদের খুব অল্প জ্বালানিতে অল্প সময়ে অনেক বেশি পরিমাণে সাবস্ট্রেটকে আমরা পাস্তুরাইজ করতে পারছি বা স্টেরিলাইজ করতে পারছি। তাতে লাভ হলো এই যে একজন চাষি একেবারে সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে অল্প খরচে অনেক বেশি পরিমাণ মাশরুম উৎপাদন করতে পারছে। মাশরুমের পুষ্টি ও ঔষধি গুণ বিশ্লেষণে দেখা যায় মাশরুমে প্রোটিন, ভিটামিন ও মিনারেল পরিমাণ বেশি, অর্থাৎ মানবদেহের প্রয়োজনীয় 7টি অ্যামাইনো অ্যাসিডের সবগুলো উপাদানই মাশরুমে বিদ্যমান। কৃষি বিজ্ঞানীদের মতে যেহেতু মাশরুম পচনশীল দ্রব্য, তাই মাশরুম উৎপাদনে সবচেয়ে সংবেদনশীল কর্মকাণ্ড হচ্ছে মাশরুম হারভেস্ট, সংরক্ষণ এবং বাজারজাতকরণ। মাশরুম দুইভাবে সংরক্ষণ করা যায়। একটি হচ্ছে স্পন থেকে পরিপক্ক মাশরুম তুলে মাশরুমের গোড়া কেটে গ্রেডিং করে পলি ব্যাগে 9 থেকে 11 ডিগ্রি তাপে সংরক্ষণ করতে হয়। অন্যদিকে মাশরুম শুকিয়ে শুকানো মাশরুম পাউডার করে সংরক্ষণ করা সম্ভব। মাশরুম যেভাবে প্রক্রিয়াকরণ বা সংরক্ষণ আমরা করব, এটা আসলে নির্ভর করে যে মাশরুমকে কি কাজে আমরা লাগাতে চাচ্ছি বা এর শেষ প্রোডাক্ট কি হবে, তার উপরে ভিত্তি করে কিন্তু আমরা কোনভাবে প্রসেস করব, সংরক্ষণ করব, সেটা নির্ভর করবে। তো এটা সাধারণত আপনি করতে পারেন ফিজিক্যাল এইগুলার মাধ্যমে, কেমিক্যালের মাধ্যমে, এবং আপনার মেকানিক্যাল কিছু প্রসেস আছে। এই তিনটা সমন্বয়েই কিন্তু আমরা এগুলো করতে পারি। তো ফিজিক্যালের মধ্যে ধরেন টেম্পারেচার নিয়ন্ত্রণ করে আমরা করতে পারি, হ্যাঁ, একটা তাপমাত্রা দিয়ে করতে পারি, তাপ ছাড়া করতে পারি বাইকোল্ডের মাধ্যমে। তাপমাত্রা দিয়ে যদি করি, এক মাশরুমের জন্য একটা তাপমাত্রা ফিক্স করা আছে, সেগুলো দিয়ে আমরা তাকে প্রসেস করতে পারি। ঠিক একইভাবে তাপ ছাড়া রেডিয়েশন আছে বাংলাদেশে। আপনি জেনে খুশি হবেন যে পৃথিবীর অনেকগুলি দেশের মধ্যে। ডক্টর সালে, একটুখানি যেহেতু তাপমাত্রার কথা বলেন, চলুন আমরা দেখে আসি আপনার উদ্ভাবিত ড্রায়ারটি আপনি কীভাবে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে এই মাশরুম সংরক্ষণ করছেন। দর্শক মণ্ডলী, আমরা এখন এই মুহূর্তে যাব সেই ড্রায়ারের কাছে, যে ড্রায়ারটি ডক্টর সালে উদ্ভাবন করেছেন, এবং তিনি বুঝাবেন কি করে ড্রায়ারটি কাজ করে। যেখানে বর্ষাকালে প্রান্তিক চাষিরা যখন সূর্যালোক থাকে না, তখন এই ধরনের একটা ড্রায়ার মাশরুম শুকানোর জন্য ব্যবহৃত হয়। এর নিচে বার্নার আছে,
এই বার্নার দিয়ে এখানে গ্যাস বাড়া কমা করা হয় এই সিস্টেমে। আর সবার আগে মাশরুমটা এই নিচে ট্রেতে দেওয়া হয় এইভাবে যখন নিচের ট্রেতে দেওয়া হয়, তারপরে নিচের ট্রেতে বার্নার দিয়ে এইভাবে সবার নিচে রাখা। দেন পরের যে জালি দেখছেন, এই পরের জালিতেও এইভাবে মাশরুম আস্তে আস্তে এখানে দেওয়া হয়, এভাবে ছিঁড়ে এভাবে শুকানোর জন্য আস্তে আস্তে এইভাবে এখান থেকে এইগুলি দেওয়া হয়। আমি রাখছি যেভাবে। তো এইভাবে প্রত্যেকটা ট্রেতে আপনার এরকম উৎপাদিত মাশরুম প্রত্যেকটা ট্রেতে এইভাবে বিছাই দেওয়ার পরে প্রত্যেকটা এরকম প্রত্যেকটা খাঁচা এইভাবে দেওয়া। এটা যখন চলতে থাকে তখন একটা পার্টিকুলার সময় পরে এক একটা মাশরুম, এক এক প্রজাতির মাশরুমের জন্যে এক একটা টেম্পারেচার কিন্তু কতক্ষণ রাখতে হবে সেটা কিন্তু নির্ভর করবে মাশরুমের প্রকারভেদের উপরে, কোন ধরনের মাশরুম। ডক্টর সালেহ, দেখছিলাম আপনার ড্রায়ারটি খুব সুন্দরভাবে কাজ করছে। তা আপনি বলুন যে এছাড়াও আর কি পদ্ধতির মাধ্যমে এই মাশরুমকে সংরক্ষণ করা যেতে পারে? এছাড়াও আমি ধরেন যে এটা লবণ পানিতে ভিজায় যদি এটা কমার্শিয়াল ইউজ করতে চাই, অনেক পরিমাণে মাশরুমকে যদি আমি সংরক্ষণ করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে হয়তো সিম্পল যে লবণটা হয়, কোনো আমদানি করা লবণ না, দেশে উৎপাদিত যে লবণ, সেই লবণের 20% দ্রবণেও যদি আমি মাশরুমকে ভিজিয়ে রাখি, তাহলে সেইভাবেও মাশরুমকে সংরক্ষণ করা দীর্ঘদিনের জন্য সম্ভব। এছাড়া ফ্রিজে আমরা রেফ্রিজারেটরের মাধ্যমে আমরা করতে পারি, ফ্রিজ ড্রাইংয়ের মাধ্যমে আমরা করতে পারি। এটা অবশ্য একটা এক্সপেন্সিভ বিষয়, যেখানে মাশরুমের সমস্ত গুণাগুণ অক্ষুণ্ণরা থাকে, বিশেষ করে মেডিসিনাল গুণাগুণের ক্ষেত্রে ওই ধরনের ড্রায়ারটা ইউজ করা হয়ে থাকে। ডক্টর সালেহ, এই যে আমরা শুনলাম আপনার বিভিন্ন পদ্ধতি শুনলাম, এগুলো কৃষক পর্যায়ে যদি আমরা সম্প্রসারণ করতে চাই বা করছে, তাহলে কিভাবে সম্ভব? আপনারা কিভাবে এগুলো করছেন? কারণ যে কথাটি আপনি বলছেন, এই কথাটি কৃষক পর্যায়ে যাওয়ার ক্ষেত্রে কোন মাধ্যম ব্যবহার করছেন আপনারা? এখানে যে মাশরুম সম্প্রসারণ উন্নয়ন কেন্দ্র আছে, প্রশিক্ষণ হচ্ছে, সেই সমস্ত প্রশিক্ষণে বিশেষ করে প্রশিক্ষণার্থী তো বটেই, যারা প্রশিক্ষণ দেন সেই প্রশিক্ষকদের যখন প্রশিক্ষণ হয় তখন আমাদেরকে ডাকা হয়, আমরা তাদেরকে সেভাবে প্রশিক্ষণটা দেই। তারা সেটা যে আবার যে সাবসেন্টারগুলি আছে সেখানে যে এইভাবে প্রশিক্ষণ দিয়ে সম্প্রসারিত করে। জাতীয় মাশরুম উন্নয়ন ও সম্প্রসারণ কেন্দ্রের আরেকটি উল্লেখযোগ্য কর্মকাণ্ড হচ্ছে মাশরুম চাষের প্রশিক্ষণ। কেন্দ্র তার প্রতিষ্ঠার কাল থেকে নিয়মিতভাবে মাশরুম চাষ প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করছে। মাশরুম চাষিদের প্রশিক্ষণ, উৎপাদিত মাশরুম বাজারজাতকরণ ইত্যাদি নানা বিষয়ে সম্পৃক্ত করে মাশরুম উৎপাদকের সমন্বয়ে জাতীয় মাশরুম উন্নয়ন ও সম্প্রসারণ কেন্দ্রে প্রতিষ্ঠিত হয়েছে মাশরুম ফাউন্ডেশন, যেখানে অনানুষ্ঠানিক প্রশিক্ষণ এবং মাশরুম চাষিদের মাশরুম বিক্রয় কর্মসূচি পরিচালিত হয়। এখানে ডেলি বিক্রি করেন না অন্য কোথাও বিক্রি করেন? না, এখানে রেগুলার বিক্রি করি। প্রতিদিন কত কেজি নিয়ে আসেন? রেগুলার 30 কেজি, 35 কেজি, 40 কেজি। কেমন আয় হয় প্রতিদিন? হ্যাঁ, আয় হয় ভালোই মোটামুটি। আগে কি এই পদ্ধতি ছিল যে এখানে বিক্রি করা যেত, কিংবা প্রথম দিকে সমস্যাটা ছিল এরকম যে বিক্রি করা যেত না কিছু? না, এটা শুরু থেকে এখানে আর কি আমাদের এখানে সুযোগ সুবিধা দেওয়া হয়েছে। মার্কেটিং বিষয়টা তারা দেখে, হ্যাঁ, আপনি উৎপাদন করে দেন। জি জি। বাজারের চেয়ে কম পান না বেশি পান ওখানে? এখানে আর সরকারি রেট পাই আর কি। জি। আচ্ছা, এই যে মাশরুম কোয়ালিটি কি মনে করেন আপনি? আপনি দেখছিলেন, চেক করে কি দেখছিলেন আপনি? আসলে এরপর দেখছিলাম যে অনেক সময় মাশরুমগুলো হয় যে ওভার ম্যাচিউর যেগুলো হয়ে যায়, সেগুলো বিক্রির জন্য একটু ঝামেলা হয়। আপনি কি বাছাই করেন এখানে নেওয়ার সময়? হ্যাঁ, নেওয়ার সময় অবশ্যই দেখিনি, যেগুলো আছে সবগুলো দেখি। এই প্রশিক্ষণ আমার আগেও না আছে, আজকে আমি ওটা আপডেট করতেছি আর কি। আপনার কি ধারণা? আমি তো আসছি শ্যামলী থেকে, তো আমি পেপারে একটা অ্যাড দেখছি, পেপারে অ্যাড দেখার পর আমার এটার প্রতি মানে জানার খুব ইচ্ছে হয়েছে। এ পর্যন্ত আমার 1196 জন ট্রেনিং। তারা কি সবাই মাশরুম উৎপাদন করছে নাকি মাঝখানে কেউ বিচ্ছিন্ন হয়ে গেছে? না, বিচ্ছিন্ন হয়নি, তারা আমাদের সাথে যোগাযোগ রাখতেছে। হ্যালো, আপনি কি আবু নাসের বলছেন? আবু নাসের, আপনি যে মাশরুম সেন্টারে ট্রেনিং নিয়েছিলেন, আপনি তো মাশরুম উৎপাদন করছেন না? কেমন ডেইলি কেমন আয় হচ্ছে? তো আমরা একটা লিস্ট দেখলাম, যে লিস্টে আপনিও ট্রেনিং নিয়েছিলেন, তো জানতে চাচ্ছি আপনি এখন মাশরুমের খামারের অবস্থাটা কি? আচ্ছা, তার মানে এই ট্রেনিংটা থেকে আপনার লাভ হয়েছে আপনার, না? এই ট্রেনিং পাওয়া তো আপনার সুবিধা হয়েছে?
আচ্ছা ট্রেনিং করেছি এবং আমাকে ডাইরেক্ট ট্রেনিং করেছে যে বাংলাদেশের যে মতো মাশরুম ফুড প্রোডাক্ট আছে না ধন্যবাদ নাসির সাহেব আপনাকে। আমরা অনেক সুন্দর কথা শুনলাম, ধন্যবাদ আপনাকে। এমনিভাবে সরকারি বেসরকারি নানা উদ্যোগে সাম্প্রতিক সময়ে বাংলাদেশে মাশরুম চাষ ব্যাপক সম্প্রসারিত হয়েছে। এরকম একজন সফল নারী উদ্যোক্তা হচ্ছেন রাজধানীর পূর্ব বাড্ডার জান্নাতুল ফেরদৌস, যিনি 8 বছর যাবৎ বাণিজ্যিকভাবে মাশরুম চাষ করছেন। সাথে তিনি মাশরুমের নানা প্রকার রেসিপি উন্নয়ন করেছেন। মাশরুম মার্কেটিংয়ের অবস্থা খুব ভালো বর্তমানে। আগে মার্কেট নিয়ে সমস্যা ছিল, যেহেতু মার্কেটে চাহিদা আছে এবং আমাদের বাংলাদেশে প্রচুর পরিমাণ মানুষ বেকার আছে। গ্রামে মহিলারা স্বামীর পাশাপাশি যেন 5 থেকে 10 হাজার টাকা অল্প খরচে অল্প সময় ইনকাম করতে পারে, এটা আমার উদ্দেশ্য। এখানে আমি তাদেরকে ট্রেনিং করাই দিচ্ছি, আমি বীজের সাপোর্ট দিচ্ছি, ওনারা যা উৎপাদন করছে ওটা আমি কিনে নিচ্ছি। জি, তাহলে একদিকে কতজন লোকের কাছ থেকে আপনি এই মাশরুম সংগ্রহ করছেন? কতগুলো খামার আমি মোটামুটি সারা বাংলাদেশে 3000 মতো মহিলাদেরকে আমি ট্রেনিং করাইছি। এর ভিতরে এখন মোটামুটি প্রায় 60-70 জন ভালোভাবে চাষ করছে এবং তাদের কাছ থেকে মাশরুম সংগ্রহ করছি। কুড়িগ্রামে আছে, রংপুরে আছে, কিশোরগঞ্জ আছে, আপনার ময়মনসিংহ আছে। সরকারিভাবে তো একটি মাশরুম উন্নয়ন কেন্দ্র রয়েছে, তাদের কাছ থেকে কী ধরনের সাপোর্ট আপনারা পাচ্ছেন? আমাদের সাভারে যে সরকারি মাশরুম জোরদার উন্নয়ন প্রকল্প, ওখান থেকে আমরা এখানে আমাদের কোনো সমস্যা হলে আমরা সেখান থেকে সাজেশন নিচ্ছি। আমাদের মাদার সমস্যা হলে যে কথা বললেন, কী ধরনের সমস্যা হয়? মানে দেখা যাচ্ছে বীজটা নষ্ট হয়ে যাচ্ছে, কেন নষ্ট হচ্ছে, তারপরে অতিরিক্ত আমাদের বীজ প্রয়োজন হলে আমরা ওনাদের কাছ থেকে সংগ্রহ করি। ওনারা আমাদেরকে মাদার দেয়, মাদার থেকে আমরা আবার সাব মাদার তৈরি করে প্রোডাকশন করি। আপনার ধারণা কি যে মাশরুমটাকে যদি বাংলাদেশে আরও ব্যাপক সম্প্রসারণ করতে চাই, সরকারি কী ধরনের পৃষ্ঠপোষকতা প্রয়োজন, মানে কী ধরনের সাপোর্ট আরও প্রয়োজন মনে করেন আপনি? সরকারের আসলে এখানে প্রয়োজন আছে। মাশরুমটার ভবিষ্যৎ খুবই ভালো। আমরা মার্কেটে যেভাবে চাহিদা পাচ্ছি সেই তুলনায় আমরা মার্কেটে মাশরুমটা সাপ্লাই দিতে পারছি না, এবং দেশের বাইরেও আমার সঙ্গে মোটামুটি 4টা দেশের বর্তমানে কথা চলছে। আমরা এক্সপোর্ট করতে পারি, বাণিজ্যিকভাবে আমরা যদি ভালোভাবে করতে পারি। করতে পারছেন না কেন? বাধাটা কোথায়? বাধাটা হচ্ছে আমাদের যে বীজ সমস্যাটা এখন বর্তমানে বেশি, মানে মাদারের সমস্যাটা বেশি। যেমন আমার ল্যাবরেটরি নাই, আমি ধরেন কুড়িগ্রামে চাষি আছে আমার, ওখানে আমার ল্যাবরেটরি নেই। তাহলে আমি বীজটা তাদেরকে ঢাকা থেকে ক্যারি করে নিয়ে যে, এবং যে পরিমাণ দরকার ওই পরিমাণ আমরা পাচ্ছি না যদি নিজস্ব ল্যাব না থাকে। তো আমরা যদি অল্প খরচ করে বর্তমানে বীজ বানানো সম্ভব হয়, তো আমরা এক এলাকাতে যদি সরকারিভাবে যদি এই দায়িত্বটা অন্তত নেন, যে বীজের সাপোর্টটা যদি সরকার দেয়, সরকার যদি বীজ তৈরি করে বা খুব সাধারণভাবে সাপ্লাই করে তাহলে সুবিধা হয়। এবং সরকার যদি বীজ তৈরি করে পুরো সাপোর্ট নাও দেয়, তাও ল্যাবরেটরি করতে আমাদের যে পরিমাণ খরচ হয়, ওটা যদি মেশিনপত্রগুলি যদি সরকার আমাদেরকে দেয়, অন্তত এক জেলাব্যাপী একটা করে যদি ল্যাবরেটরি দেয়, তাহলে আমাদের চাষিদের সুবিধা। এমনিভাবে সরকারি বেসরকারিভাবে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশে মাশরুম চাষের গতি আরও বেগবান হোক, এটাই আমাদের প্রত্যাশা। গিমা কলমি শাক আমাদের দেশে একটি অতি পরিচিত শাক। গিমা কলমি শাকে আমিষ, শ্বেতসার, চর্বি, খনিজ লবণ, ভিটামিন, ক্যালসিয়াম, লৌহ, ক্যারোটিন, খাদ্য শক্তি পাওয়া যায়। যে কোনো মাটিতে কলমি শাক উৎপাদিত হয়। দেশে সাম্প্রতিক বছরে গিমা কলমির যে জাতটি ব্যাপক চাষাবাদ হচ্ছে, এটি বাড়ি গিমা কলমি 1।
1983 সালে বাড়ি গিমাকলমি 1 অনুমোদন করা হয়। বাড়ি গিমাকলমি 1 পাতা জাতীয় গ্রীষ্মকালীন সবজি। পাতার বোটা এবং কাণ্ড সবুজ, নরম এবং রসালো পাতা। 6 থেকে 9 সেন্টিমিটার লম্বা এবং প্রস্থ 5 থেকে 8 সেন্টিমিটার। উন্নত পদ্ধতিতে চাষাবাদে হেক্টর ফলন 40 থেকে 45 মেট্রিক টন। আপনার নাম কি? নারায়ণ। নারায়ণ। এই যে গিমাকলমিটা না, কি জাত এটা? দেশি। দেশি। কত জায়গায় করছেন? 1 বিঘা। 1 বিঘা। কেমন আয় হয়? মোটামুটি। নারায়ণ বলুন তো, এই গিমাকলমি কয় দিনে তোলা যায়? 20-25 দিনে। 20-25 দিনে। কেমনি করেন, কিভাবে চাষ করেন? মনে করেন প্রথম চাষ করে গোবর দিই, গোবর খেতে ইউরিয়া সার দিয়া তারপরে কিল করে তারপর বুনতে হয়। তাই সার কি সার দেন? ইউরিয়া সার, সাদা সার, আসলা মাইটা সার। আচ্ছা, এটা এই কলমি শাক ওঠানোর পরে পানি চলে আসবে তাই না? না, হ্যাঁ না। এরপরে কি চাষ করবে এখানে? তারপরে এখানে এই টমেটো, মিষ্টি কুমড়া, লাউ এইগুলি। আচ্ছা বলেন তো, এই 1% জায়গা থেকে কি পরিমাণ খরচ হয় গিমাকলমি করতে, আর আয় কেমন হয়? মনে করেন মোটামুটি 2000 টাকা খরচ হয় আর 27,000 টাকা। 7 থেকে 8,000 টাকা। আয়। কোথায় বিক্রি করেন, কারা নেয়? এখানে এই যে উত্তরা। আচ্ছা, উত্তরা। তো ওনারা তো একটা আটে বিক্রি করে প্রায় 20 টাকা। আপনি কত বিক্রি করেন? আমি 6 টাকা 7 টাকা বিক্রি করি। আপনি 7 টাকা বিক্রি করেন, তারা বিক্রি করে 20 টাকা। না, তারা মনে করেন 15 বা 16 টাকা আয়। আপনি বাড়িতে আশেপাশে আর কি চাষ করেন আপনি? মনে করেন কুমড়ি শাক, আসলে পুঁই শাক, আসলে পাঁচ শাক, জালি কুমড়া, মিষ্টি কুমড়া, এই নানা। শ্রী দর্শক, আমরা কথা বলছিলাম নারায়ণের সঙ্গে। নারায়ণ সাম্প্রতিক সময়ে বিভিন্ন জাতের শাকসবজি চাষ করে সংসার চালাচ্ছেন। এখানে উনি বলছেন 40 থেকে 50,000 টাকা আয় হচ্ছে। আমরা যে জমিটি দেখলাম সেটা হলো একটা গিমাকলমির একটা জমি। এখানে কিছু অংশ জায়গা তিনি করেছেন এবং এখান থেকে তিনি প্রায় 30 থেকে 40,000 টাকা আয় করেন। ইনি বলছেন যে একটি মোটা তিনি বিক্রি করেন মাত্র 6 থেকে 7 টাকা, কিন্তু বাজারে আমরা ভুক্তারা এই কলমি শাক আমরা খাচ্ছি প্রায় 30 থেকে 40 টাকা কেজি দরে। আজ এ পর্যন্তই। আমাদের আগামী অনুষ্ঠানগুলো দেখবার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমাদের আজকের মাটির মানুষ। সকলকে ধন্যবাদ।